দর্শক, আধুনিক জীবনযাপন, খাদ্যাভ্যাসের কারণে নারী, পুরুষ, বয়োজ্যেষ্ঠ কিংবা শিশু বিভিন্ন বয়সের মানুষ কোমর ব্যথার সমস্যায় ভুগছেন। কোমর ব্যথা হলে আমরা অনেক সময় ভাবে পিএলআইডি কিনা। দর্শক, আজ আমরা আপনাদের এই নানা রকম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আয়োজন করেছি। সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী। আজ আমাদের আলোচনার বিষয় কোমর ব্যথা ও পিএলআইডি। আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে সম্পৃক্ত হয়েছেন নিউরো ও স্পাইনাল সার্জন অধ্যাপক ডাক্তার হারাধন দেবনাথ, অধ্যাপক নিউরোসার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা, সাবেক পিজি হাসপাতাল। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ভালো স্যার, আমি শুরুতেই বলছিলাম কোমর ব্যথা আসলে এখন আমাদের দেখা যাচ্ছে সচরাচর প্রত্যেকটা মানুষের বিভিন্ন কারণে কিন্তু কোমর ব্যথা হচ্ছে। একটু শুরুতে জানতে চাই কোমর ব্যথা কেন হয়? কোমর ব্যথা অনেক কারণ। এক নম্বর কারণ মাস্কুলোস্কেলেটাল পেইন। যেমন আমাদের কোমরের বড় বড় পেশি আছে, সেগুলো যদি কোনো কারণে স্ট্রেস পড়ে, যেমন কোয়াড্রেটাস সাম্বরাম, ইরেক্টর স্পাইনি, তারপরে সোয়াস মেজর, এইসব জায়গায় যদি স্ট্রেস পড়ে তখন কোমর ব্যথা হতে পারে। এই যে পেইনটা, সেটার নাম হলো মাস্কুলোস্কেলেটাল পেইন। তাছাড়া আমাদের স্পাইনের জয়েন্ট আছে, এইটাকে বলে ফেসেট জয়েন্ট। ফেসেট জয়েন্ট কোনো কারণে যদি প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয় বা আর্থ্রাইটিস হয় তখন কোমর ব্যথা হতে পারে। এছাড়া পিএলআইডি হলে কোমর ব্যথা হতে পারে, স্পন্ডালোলিস্থেসিস। অন্যান্য কারণের মধ্যে আছে স্পাইনাল টিবি, ইউরিক অ্যাসিড অ্যাকুমুলেশন, তারপরে সেক্রালাইটিস, সেক্রাল লেগ জয়েন্ট যদি প্রদাহ হয়। এছাড়া মেলিগনেন্সি হলেও কোমর ব্যথা হতে পারে। স্যার, আপনি কিন্তু কারণগুলোর মধ্যে একটি কারণ বললেন পিএলআইডি। একটু জানতে চাই পিএলআইডি কি? পিএলআইডি আমাদের মেরুদণ্ড হলো 33টা হাড় নিয়ে গঠিত। প্রত্যেকটা হাড়কে ভার্টিব্রা বা কশেরুকা বলে। দুইটা হাড়ের মাঝখানে একটা জেলির মতো একটা নরম জিনিস আছে, যার জন্য আমাদের মেরুদণ্ড ফ্লেক্সিবল। এখন ওই জেলিটা যেটা আমরা বাংলায় জেলি বলছি, সেটার নাম হলো ডিস্ক, ইংলিশ সেটা মেডিকেল টার্মে ডিস্ক বলা হয়। এই ডিস্কের আবার দুইটা অংশ আছে। একটা হলো অ্যানুলাস ফাইব্রোসাস, যেটা শক্ত, বাহিরের শক্ত একটা কাভার, আর ভিতরের জেলির মতো যে অংশটা, সেটার নাম হলো নিউক্লিয়াস পালপোসাস। কোনো কারণে, কোনো স্ট্রেসফুল কন্ডিশনে বা কোনো আঘাত বা কোনো স্পাইনাল ক্ষয় হইলে সেই ক্ষেত্রে অ্যানুলাস ফাইব্রোসাস ছিঁড়ে যায়। সেই ক্ষেত্রে জেলিটা বের হয়ে আসে, তার পাশের সায়াটিক নার্ভের রুট থাকে, তখন ওটাতে চাপ দেয়, তখন কোমর ব্যথা হয়। এবং সেই ব্যথা সায়াটিক নার্ভের ডিস্ট্রিবিউশন আমাদের কোমর থেকে আমাদের বাটক এবং কাপ মাসল হয়ে পায়ে যায়, বুড়ো আঙ্গুল অথবা কেনি আঙ্গুল অথবা পায়ের সোলে যায়, সেই বরাবর পেইন হয় সায়াটিক নার্ভের কোর্স বরাবর, সেটাকে বলে রেডিয়েশন। এরকম লক্ষণ যদি কোনো রোগী নিয়ে আসে, কোমর ব্যথা এবং সায়াটিক নার্ভের কোর্স বরাবর পেইন, এটা বলে আমরা সায়াটিক নার্ভের লোয়ার লিম্ব রেডিয়েশন, সেরকম যদি হয় তাহলে আমরা এটাকে পিএলআইডি হিসেবে ধরে নিতে পারি ক্লিনিক্যালি। স্যার, একটু জানতে চাই, আপনি কিন্তু বললেন ক্লিনিক্যালি, অর্থাৎ লক্ষণের মধ্যে পেইনের কথা, ব্যথার কথা বলছিলেন। এই যে ব্যথা হচ্ছে, এর পেছনে কারণ কি? কেন পিএলআইডি হলেই কোমর ব্যথা হচ্ছে? আসলে ওই যে আমি বলেছিলাম যে সায়াটিক নার্ভের চাপ পড়ে, আর পিএলআইডি হয় হলো অত্যাধিক স্ট্রেস, বয়স হলে ক্ষয় হয়, তখন ডিস্কের জলীয় অংশ কমে যায় সেই কারণে। আর পিএলআইডি যেহেতু এটা অ্যাবনর্মাল একটা অ্যানাটমি, নর্মাল অ্যানাটমি হলো ডিস্ক ইনটেক থাকবে, কিন্তু ডিস্ক এখানে ট্রমা হয় এবং টর্ন হয় অ্যানুলাস ফাইব্রোসাস, সেক্ষেত্রে সায়াটিক নার্ভের রুটের চাপ পড়ে, তখনই ব্যথা হয়। স্যার, ব্যথা ছাড়া আর কি কি লক্ষণ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন পিএলআইডিতে যখন ভোগেন? একটা হলো কোমর ব্যথা, এবং সেই ব্যথা সায়াটিক নার্ভ পা বরাবর যায়, পায়ের পিছন দিয়া, ওড়াতে পিছন এবং কাপ মাসলের পিছন দিয়া পায়ের পাতা অথবা পায়ের উপর সারফেস এবং বুড়ো আঙ্গুল এবং ছোটো আঙ্গুলে যায়। এরকম একটা যদি রেডিয়েশন পেন পেশেন্ট বলে। তাছাড়া অনেক লেট কেসে পা পড়ে যায়, মানে পা রুগী তুলতে পারে না, খোঁড়ায় হাঁটে, এবারে আমরা বলি ফুড ড্রপ। আর প্রস্রাব পায়খানা, সায়াটিক নার্ভ যেহেতু প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণ করে, সেক্সুয়াল ফাংশন নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে দেখা গেল রুগী প্রস্রাব আটকায় গেছে, সেক্ষেত্রে আমরা অনেক সময় ক্যাথেটার দিই। এবং পায়খানা আটকায় গেছে, হাত দিয়ে পায়খানা করতে হয়, অথবা পায়খানা ঝরে যাচ্ছে, প্রস্রাব ঝরে যাচ্ছে, রুগী বুঝতে পারতেছে না প্রস্রাব পায়খানা হয়ে যাচ্ছে। আবার সেক্সুয়াল ফাংশন একদম ইরেকশন হয় না, সেই সব লক্ষণ যদি নিয়ে আসে এবং ফুড ড্রপ নিয়ে আসে, এটাকে আমরা কর্ডাইকোনা বলি। আচ্ছা স্যার, আপনি কর্ডাইকোনার কথাও বললেন, আমরা পিএলআইডির যে লক্ষণগুলো সেই বিষয়ে আপনি বলছিলেন। পিএলআইডি রুগীরা যখন আপনাদের কাছে আসেন, চিকিৎসা কিভাবে দিচ্ছেন? পিএলআইডি রুগী যদি আসি, নর্মাল রুগী আসলে 90% রুগী এক্সট্রিম স্টেজে না গেলে আর্লি স্টেজে আমরা কনজারভেটিভ চিকিৎসা, যেমন 7 দিন বলি যে 5 থেকে 7 দিন শুয়ে থাকবেন, অ্যানালজেসিক, মাসেল রিল্যাক্সেন্ট এবং ফিজিওথেরাপি, এতে 90% রুগী ভালো হয়। কিন্তু যাদের ভালো হয় না 10% তাদের সার্জারি লাগে, এবং সেক্ষেত্রে আমরা অপারেশন করি। অপারেশনগুলোর প্রসিডিউরটার নাম একটা হলো নর্মাল, আমরা এমনি ডিস্কেক্টমি করে থাকি,
পিছন দিয়ে উপর করে, এটা ডিসেক্টমি আমরা স্পাইনাল দিয়েও করতে পারি, জিএ দিয়েও করতে পারি, দুইভাবে আমরা করি। আর একটা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেটা মাইক্রো সার্জারি, মাইক্রো ডিসেক্টমি আমরা আমাদের বিএমইউতে রেগুলার করছি, প্রাইভেটেও করছি। আর একটা হলো মিনিমাল ইনভেসিভ সার্জারি, যেমন এন্ডোস্কোপি ডিসেক্ট, আমরা ছোট্ট একটা ছিদ্র করবো, ওদিক দিয়ে আমরা ডিস্কটা নিয়ে আসি এবং রুটটাকে ফ্রি করে দিয়ে আসি। স্যার, আপনি কিন্তু অপারেশনের কথা বলছিলেন, বিভিন্ন রকম প্রসিডিউরের কথাও কিন্তু আপনি বললেন। পিএলআইডির কোন কোন ক্ষেত্রে আসলে অপারেশনটা প্রয়োজন পড়ছে? যদি আপনার ওই যে একটা ইন্ডিকেশন হলো যে তার পেইন হচ্ছে, নর্মাল লাইফ হ্যাম্পার্ড হচ্ছে, তার 2 মাস ধরে ওষুধ খাওয়া ভালো হচ্ছে না, সে ঘুমাইতে পারে না, পেইনে কাজ করতে পারে না। আর একটা হলো যে তার নিউরোলজিক্যাল ডেফিসিট, তার পায়ের আঙ্গুলের উইকনেস, ফ্লেকশনের উইকনেস বেড়ে যাচ্ছে, একসময় ফুট ড্রপ, পা পড়ে গেল, কিন্তু এর আগেই করতে হবে, মানে যেটাকে আমরা কড়াইখনে বলেছি, তা ওই স্টেজে যাওয়ার আগেই অপারেশন করা উচিত। আর কড়াইখনে হয়ে গেলে এটা ইমার্জেন্সি, যদি আপনি 24 ঘন্টা পার করে দিয়ে অপারেশন করেন, এই রোগী আর ভালো হবে না। তো কড়াইখনে হয়ে গেলে উইদিন 24 আওয়ার আপনার সেক্সুয়াল ফাংশন নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে যদি আর্জেন্ট করা যায় অনেক সময় এটা সেফ হয়, কিন্তু অনেক রুগী করতে দেরি করে, সেটা আর সহজে ভালো হতে চায় না। স্যার, একটু কর্ডা ইকুইনা নিয়ে বলবো। আপনি বারংবারই কিন্তু কর্ডা ইকুইনা এই শব্দটির উচ্চারণ করছিলেন এবং বলছিলেন, এবং এতে বলছিলেন যে পোস্টার পায়খানার নিয়ন্ত্রণ থাকে না। কর্ডা ইকুইনা সার্জিক্যাল ইমার্জেন্সির কথাও আপনি বলছেন এবং 24 ঘন্টার মধ্যে অপারেশনের কথা, এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। কড়াইখনে হলো আমাদের মেরুদণ্ড নিচের দিকে, এটা অনেকগুলি টাপ নাইফ ফাইবার, মানে একগুচ্ছ নার্ভ ফাইবার থাকে, গোড়ার লেজের মতো। গোড়ার লেজ যেমন অনেকগুলি চোল একসাথে এরকম নার্ভগুলি বের হয়ে আসে, সেইখানে সেই নার্ভের সাথে পিএলআইডি মানে ডিস্কের সাথেই এগুলো থাকে। বিশেষ করে সেন্ট্রাল ডিস্ক হইলে তখন এই কড়াইখনে এই নার্ভগুলো রুটগুলিতে চাপ দেয়, তখন ওখানে সেক্সুয়াল নার্ভ ফাইবার এবং আপনার প্রস্রাব পায়খানার নার্ভ এবং পায়ের মুভমেন্টের নার্ভও থাকে, এবং এগুলো যদি পার্মানেন্টলি ড্যামেজ হয় তখনই ওই প্রস্রাব পায়খানা আটকায় যায় এবং সেক্সুয়াল ফাংশন নষ্ট হয়। এই যে সিনড্রোমটা এবং ফুড ড্রপ, মানে পা পড়ে যায়, সে পা টাইনে টাইনে হাঁটে, সেটাকে আমরা কড়াইকোনের সিনড্রোম বলি। স্যার, এই রোগীরা যখন আসেন তাহলে কিভাবে চিকিৎসা দিচ্ছেন? আর্জেন্ট ও অপারেশন করতে হবে, এটা দেরি করা যাবে না। এটা হলো আমরা বলি যে সার্জিক্যাল ইমার্জেন্সি, নিউরো সার্জিক্যাল ইমার্জেন্সি। আমরা ওই যে কেউ অনেকে অনেকভাবে করেন, আমরা মাইক্রোস্কোপে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো মাইক্রোস্কোপিক সার্জারি। আর যদি এটা একদিকে হয়, মিনিমাল ইনভেসিভ সার্জারি এবং এন্ডোস্কোপিক সার্জারি, দুইভাবেই আমরা করে থাকি। স্যার, সঠিক সময়ে, আমরা তো জানি যে রোগীরা অনেক সময় দেরি করে ফেলে, সঠিক সময়ে যদি চিকিৎসা না নেয়, পিএলআইডি থেকে কী কী ধরনের জটিলতার সম্মুখীন হতে পারে রোগীরা? ওই যে কড়াইকোনা মানে তো ব্লাডার বাউল এনভায়রনমেন্ট, মানে সে সারা জীবন সে হাঁটবে, তার প্রস্রাব হয়ে যাবে, সে বুঝবে না, পায়খানা হয়ে যাবে, সে বুঝবে না, সে হাঁটতেও পারবে না। তো এটা তো মানে সঠিক সময়ে আর্লি করতে হবে, ওই পর্যায়ে না যাওয়ার আগেই অবশ্যই পিএলআইডি হলে নিউরোসার্জনের কনসালটেশন নিতে হবে। নিউরোসার্জন ডিসিশন নেবেন যে এটা কনজারভেটিভ চিকিৎসা ভালো হবে না সার্জারি লাগবে। যদি সার্জারি লাগে অবশ্যই তাড়াতাড়ি করা উচিত। স্যার, এই যে সিনড্রোমগুলোর কথা আপনি বলছিলেন বা পিএলআইডি নির্ণয়ে কী ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ছে? আমরা পিএলআইডি কনফার্ম করার জন্য এমআরআই অফ লাম্বোসেক্রাল স্পাইন, আর একটা হলো এক্সরে লাম্বোসেক্রাল স্পাইন, সাপোর্ট দেওয়ার জন্য এক্সরে করে থাকি। স্যার, আমরা সর্বশেষ মুহূর্তে চলে এসেছি, সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? সুপ্রিয় দর্শক, আপনারা যে লক্ষণগুলি বললাম, এরকম যদি লক্ষণ থাকে যে কোমর ব্যথা পায়ে যায়, পা ঝিনঝিন করে অবশ্যই নিউরোসার্জনের কনসালটেশন নেবেন। আমাদের ইউনিভার্সিটিতে আমরা রেগুলার করছি, প্রতিদিনই করছি। অন্যান্য মেডিকেল কলেজ যেমন ডিএনসিএইচ, নিউরোসায়েন্স ইনস্টিটিউট, অন্যান্য গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলি সবগুলিতেই পিএলআইডি অপারেশন হচ্ছে। আপনারা টাইমলি আসবেন, যেগুলো আমরা কনজারভেটিভ দেওয়া ভালো হয় সেটা আমরা কনজারভেটিভ চেষ্টা করি, আর যেটা অপারেশন লাগবে সেটা অবশ্যই আর্লি করা উচিত, তাহলে আপনাদের ভবিষ্যৎ কমপ্লিকেশন থেকে আপনারা বাঁচতে পারবেন। ধন্যবাদ সবাইকে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আশা করি আমাদের আজকের পর্ব থেকে দর্শকরা উপকৃত হয়েছেন। দর্শক, কথা বলছেন কোমর ব্যথা ও পিএলআইডি নিয়ে। এই লক্ষণগুলো, পিএলআইডির যে লক্ষণগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, সেই লক্ষণগুলো কোনোটা প্রকাশ পেলে কাল বিলম্ব না করে অবশ্যই একজন নিউরোসার্জনের শরণাপন্ন হবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।